শেখ হাসিনা কি দেশে আছেন? কিছু ক্লু পাওয়া যাচ্ছে যে আসলে শেখ হাসিনা ভারত দিয়েছেন এগুলো না। শেখ হাসিনা সেনাবাহিনী হেফাজতে কোথাও নিরাপদে আছেন দেশের মধ্যে। রাজধানী নিকুঞ্জ থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতে বিচার হবে বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত পলাতক নিকৃষ্টতম স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে এই বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল। 2010 সাল থেকে এটা কার্যকর হয় এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের এখানে বিচার করা হয়। ওবায়দুল কাদের সাহেব ধরা পড়েছে, তো সেই ছবিতে তিনি তখন স্টাইলিশ, ভালো চমৎকার একটি গেঞ্জি তিনি পরে আছেন, হাতে তার দামি ঘড়ি ছিল, প্যান্টও ইস্ত্রি করা ছিল, চোখে যে চশমা ছিল ভেরি স্টাইলিশ ছিল। দিন শেষে ফেসে যাচ্ছে সোহেল তাজ। আর ঘটনা সেই 2009 সালের পিলখানা ট্র্যাজেডি ইস্যুতে আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনা কি দেশে আছেন? কিছু ক্লু পাওয়া যাচ্ছে যে আসলে শেখ হাসিনা ভারত দিয়েছেন এগুলো না। শেখ হাসিনা সেনাবাহিনী হেফাজতে কোথাও নিরাপদে আছেন। একই সাথে সালমান এফ রহমানকে ভারত ফেরত পাঠিয়েছে। সালমান এফ রহমান আসলে শেখ হাসিনা মানে দুইটা কন্ডিশনাল উইজডম আর কি, দুইটা ধারণা যে আসলে হাসিনার সাথে রেহানার সাথে সালমান এফ রহমানও গিয়েছিল ওই হেলিকপ্টারে, কিন্তু সালমান এফ রহমানকে ভারত ফেরত পাঠিয়েছে, তারপরে সেনাবাহিনী হেফাজতে ছিল, তারপরে নাটক করে গ্রেপ্তার দেখিয়েছে, সেই নৌকাতে করে পালানোর সময় গ্রেপ্তার হয়ে। দেখো নাটক ড্রামা। এর কারণটা কি এটা বিশ্লেষণ করবো। প্রথম আলোর একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে যেখানে স্পষ্টতভাবে লেখা, কর্মকর্তারা জানিয়েছেন তারা যে পথেই যাক না কেন ভারতের স্থানীয় সময় সোমবার বেলা প্রায় 1:30 মিনিটে হাসিনা, তার বোন রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সালমান এফ রহমানকে হেলিকপ্টার থেকে উড়োজাহাজে স্থানান্তর করা হয়েছিল, যেটি তাদের দিল্লিতে গিয়ে নেমেছিল। এর মানে স্পষ্ট, এবং আরো নানা সোর্স আমাদেরকে বলেছে, বা আমরা তখন এটাই বলেছিলাম যে হাসিনা, রেহানা এবং সালমান এফ রহমান হেলিকপ্টারে পালিয়েছে। দ্যাট ওয়াজ ট্রু। প্রথম আলো লিখেছে, আরো অনেক সোর্স বলছে। তাহলে সালমান এফ রহমান বাংলাদেশে দাড়ি কাটা অবস্থায় গ্রেপ্তার হয় কিভাবে? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এই বিষয়টা আমরা যতদূর খোঁজ খবর নিয়েছি, আসলে সালমান, আমি কিন্তু এই কথা অনেকবার বলেছি, 7 জানুয়ারি আগে বলেছিলাম বেশ কয়েকবার, সালমান এফ রহমানকে সরিয়ে দেওয়ার অনুরোধ ভারত হাসিনাকে অনেক আগে থেকেই করেছিল, কিন্তু হাসিনা ভারতের সব কথায় উঠলে বসলেও সালমান এফ রহমান সরানোর বিষয়ে হাসিনা রাজি হননি। সালমান এফ রহমানের প্রতি রেড নোটিস ছিল হাসিনার, চরম ক্ষুব্ধ ছিল, কারণ সালমান এফ রহমানের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট অমুক তমুক তার বন্ধু, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। আবার সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী না হলেও ভারতের পছন্দের পররাষ্ট্রমন্ত্রীর চাইতে পশ্চিমাদের সাথে সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়টা হাসিনা সালমানের মাধ্যমেই দেখাতো। নানান কারণে পাকিস্তানপন্থী, যুক্তরাষ্ট্রপন্থী সালমান এফ রহমানের প্রতি ভারত চরম ক্ষুব্ধ ছিল, যার ফলে সালমান এফ রহমান ভারতে গেলেও তাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করেছে, তারপরে এই গ্রেপ্তার নাটক দেখিয়েছে। এটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটা সত্য, এই অংশটা সঠিক বলেই আমি এখন পর্যন্ত বিশ্বাস করি। তবে একটা বিষয়, ভারত কি খারাপ? সালমান এফ রহমান এত টাকা পয়সা কি নাই, পৃথিবীতে উনি কি না পেয়েছেন, সে দেশ ত্যাগ করেছেনও, তারপর আবার তার জীবনকে এভাবে বিপন্ন করে দেওয়া হলো, এভাবে হাত বেঁধে তাকে লঙ্গি পরিয়ে কত অপমান অপদস্থ করা হলো। মানে ভারত আসলে যে কি খারাপ, ভারত আসলে তার বন্ধুকেও বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকলে তাকে ফেলে দেয়। তবে শেখ হাসিনার বিষয়টা নিয়ে ধোঁয়াশা, কারণ শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে গিয়েছে, যদিও সালমান এফ রহমানকে পুশব্যাক করা হলে তো এটা তো নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনা ভারতে আছেন, কিন্তু জনমনে যেহেতু সন্দেহ সংশয় যে আসলে ঘটনাটা কি, এতদিনে আমরা জানতাম একটা আর এখন দেখছি আরেকটা, শেখ হাসিনা ভারতে কোথায় আছেন এটা তো ভারত, জয় এরা ছাড়া সুনির্দিষ্টভাবে অন্য কোনো থার্ড সোর্স থেকে প্রমাণিত হয়নি, আর জয়ের কথা ভারতের কথা তো বিশ্বাসযোগ্য নয়। এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, কারা কারা আপনাদের হেফাজত আছে তাদেরকে কোর্টে প্রডিউস করেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখান যে এরা আমাদের কাছে আছে। শেখ হাসিনা যদি দেশে থেকেও থাকে তাকে প্রডিউস করেন, জনগণ তার বিচার চায়। নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতে বিচার হবে বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত পলাতক নিকৃষ্টতম স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে এই বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল। 2010 সাল থেকে এটা কার্যকর হয় এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের এখানে বিচার করা হয়। এবার 2024 সালে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতেই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন, এটা নিশ্চিত করেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ক্ষমতাচ্যুত হবার পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 3টা হত্যা মামলা এবং একটা অপহরণ মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটা মামলার জন্য আবেদন করা হয়েছে, যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এখন সরকার যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চায়, সেক্ষেত্রে বিচার কার্য চলাকালীন অবস্থায় এবং সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে কোনো একটা কারাগারে রাখতে হবে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে কোন কারাগারে রাখা যেতে পারে সেই আলোচনা আমরা করব। তার আগে আসিফ নজরুল আমাদেরকে যেটা জানিয়েছেন শেখ হাসিনার বিচার কিভাবে হবে, কোন আদালতে হবে সে ব্যাপার, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলার আবেদন হয়েছে গণহত্যার অভিযোগে, এই দুটো বিষয় আমরা একটু দেখে নিই। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কিছু মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুন রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন রশিদ ও কিছু অসাধু র্যাব কর্মকর্তা সদস্য সহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়েছে। আবেদনে অপরাধের ধরনের বিষয় বলা হয়েছে 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায়, 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশি ও আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচার গুলি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূল বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মতো অপরাধ করেছে। তার মানে ইতিমধ্যেই এই মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এই ট্রাইব্যুনাল 2009 সালে শেখ হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে, যেখানে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হয়েছিল। এবার শেখ হাসিনা নিজেই মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত। ইনফ্যাক্ট 2009 সালের পর থেকে পুরো 15 বছর তিনি যা করেছেন প্রত্যেকটাই মানবতা বিরোধী অপরাধ। জনগণের সকল অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার, সব ধরনের অধিকার কেড়ে নিয়ে সবকিছুকে দলীয়করণ করে দেশের সকল ব্যবস্থা, ইনফ্যাক্ট বিচার ব্যবস্থা পর্যন্ত ধ্বংস করে, দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে, রাষ্ট্রের পুরো কাঠামোটাকে ধ্বংস করে দিয়ে তিনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন। এবং শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে তিনি নির্বিচারে সাধারণ মানুষ এবং ছাত্রদের বুকে গুলি চালিয়ে শত শত 400 থেকে 500 জন সাধারণ মানুষকে মাত্র কটা দিনের মধ্যে, মাত্র 20 দিনের মধ্যে মেরে ফেলেছেন। এটাকে স্রেফ গণহত্যাই বলা যায় এবং এই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে যথাযথভাবে বিচার করে তার সাজা নিশ্চিত করতে হবে। দিন শেষে ফেসে যাচ্ছে সোহেল তাজ। আর ঘটনা সেই 2009 সালের পিলখানা ট্র্যাজেডি ইস্যুতে আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনটা যদি আমরা একটু দেখি, তারা লিখেছে যে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় যে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়েছিল, এই ঘটনাটা ঘটেছিল যখন তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন আর সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযোগ রয়েছে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বাট বিষয়টা ব্যক্তিগতভাবে আমার কাছে কেমন জানি আসলে মনে হয় যে সোহেল তাজকে আমরা যতটুকু চিনি বা সোশ্যাল মিডিয়াতে দেখি, তারপরে তার যে পদত্যাগ ছিল, তো সকল কিছু মিলিয়ে তিনি কি আসলে কতটুকু জড়িত ছিলেন যদিও এটা আইনের বিষয়, বাট কেমন জানি মনে হচ্ছে। বাট গণমাধ্যম বলছে যদিও তার পক্ষ থেকে তিনি দাবি করেছিলেন যে ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন, তার মানে তিনি ওই সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনায় অন্তর্ভুক্ত যেসব ক্যারেক্টারগুলো ছিল তাদের মধ্যে তিনিও ছিলেন। বিদ্রোহের নতুন করে তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেছেন ওই ঘটনায় চাকরিচ্যুত এবং কারাভোগ করা তৎকালীন বিডিআর জওয়ানরা। বিভিন্ন তথ্যসূত্র বলছে ওই সময় কয়েক হাজার বিডিআর জওয়ানকে অন্যায়ভাবে এই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছিল, আর পলিটিক্যাল যারা ক্যারেক্টার আছেন তারা সেই ঘটনাটা থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিল যে বিচার, বরাবরই আওয়ামী লীগ সরকার বলছিল যে বিচার বিভাগ স্বাধীন, তবে এতদিন স্বাধীন না থাকলেও এখন কিন্তু স্বাধীন। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটিত প্রত্যেকটি অন্যায়, প্রত্যেকটি হত্যা, প্রত্যেকটি গুম, প্রত্যেকটি আয়নাঘরের অ্যাক্টিভিটিস, সকল কিছুর কিন্তু এখন পুরনো নথিপত্র ফাইল নাড়া পড়েছে। আর এতে পিলখানা ট্র্যাজেডির এই ইস্যুটাও সামনে আসলো। দর্শক, ওই ঘটনার 4 বছর পর 2013 সালের 5ই নভেম্বর আদালত হত্যা মামলার রায় ঘোষণা করেছিল। ওই হত্যা মামলায় মোট আসামির সংখ্যা ছিল 850 জন। আদালতের রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন, 256 জনকে 17 থেকে 1 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। খালাস পেয়েছিল 78 জন। বাকি 4 আসামি আদালতের রায় ঘোষণার আগেই মারা গিয়েছিল। এছাড়া রায় ঘোষণার পরও আপনার মারা যায় 11 জন, আর চাকরিচ্যুত হয়েছিল হাজার হাজার সদস্য। আর এরপরই বর্ডার গার্ড বাংলাদেশ তৈরি হয়েছিল বিডিআর এর পরিবর্তে বা নামটাকে পরিবর্তন করে। এখন আপনি কি মনে করেন যে সোহেল তাজ ভাইকে আসলে আমরা যতটুকু চিনি, বিভিন্ন ইস্যুতে যতটুকু দেখি, তিনি কি আসলে এই ঘটনার সাথে থাকতে পারেন? জনাব সজীব ওয়াজেদ জয় একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন এবং উনি নিয়মিত কথা বলে যাচ্ছেন।
মানে আমরা শুনেছিলাম আগে যে তার মা শেখ হাসিনা তাকে রাজনীতিতে পুরোপুরি ইনভলভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ইনভলভ হয়নি। অবশ্য হতেই পারে, আমেরিকায় বসে বসে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যাবে আর সেটা নিয়ে শান শওকত করবেন, তার বাংলাদেশে এসে টাফ লাইফ লিড করে রাজনীতি করতেও তো টাইপ সময় যেতে হয়, কেন করবেন? তো শোনা যায় সেসব কারণে উনি আর এসব করেননি, কিন্তু ইদানিং তাকে খুবই রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এবং একটা সমস্যা হয়তো আমরা দেখেছি যে তার বক্তব্যের কনসিস্টেন্সি নাই, তিনি আজ এটা বলেন তো কালোটা বলেন, পরশু সেটা বলেন। ফলে যেটা হয়েছে, আমরা অনেকে তাকে উড়িয়ে দিতে চাচ্ছি, যে তার কথায় পাত্তা দেবার কিছু নাই, প্রচুর কথা বলছে, ফালতু কথা বলছে, নানা রকম অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন তাকে নিয়ে। ফলে আমরা মনে করছি পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দেওয়া ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় সজীব ওয়াজেদ জয় কোথায় কি বলছেন সেটা আমাদের একটু চোখ রাখা দরকার। খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার একেবারে ফেলে দেওয়ারও দরকার নেই, কারণ তার মা এখনো ভারতে আছেন এবং তিনি ভারতীয় মিডিয়ার সাথে অনেক কথা বলছেন। ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে দু একটা জায়গায় রয়টার্স একবার কথা বলেছিলেন, যেখানে তিনি ক্লেম করেছিলেন যে তার মা পদত্যাগ করেননি, যদিও তার মা পরে জানিয়েছে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু ওর বাইরে উনি মূলত ভারতীয় মিডিয়ার সাথে কথা বলছেন। আমাদের মাথায় এটা রাখতে হবে যে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে কি বলাতে চায়, আমরা সেটাও দেখবো। আসলে সম্প্রতি একটা ইন্টারভিউ আবার আমাদের সামনে আসলো, এটা হচ্ছে ওখানে একটা সাক্ষাৎকার আছে, ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকা আছে তারা ভিডিও সাক্ষাৎকার নিয়েছিল মিস্টার জয়ের। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের রোল নিয়ে, ভারতের কি রোল প্লে করা উচিত সেটা নিয়ে কথা বলেছে, সেই জায়গায় আসবে। এছাড়া আরো কয়েকটা কথা বলেছেন এবং আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময় তার বক্তব্যের মধ্যে তার মা যেমন বলছেন সবকিছু ঠিক হয়েছে, যা যা করেছেন সব ঠিক হয়েছে, মাঝখান থেকে কেউ উল্টোপাল্টা করেছে। জয়ের ক্ষেত্রে আমরা দেখছি মাঝখান থেকে অনেক উল্টোপাল্টা করছে বলছেন, কিন্তু তাদের কিছু ভুল হয়েছে ধরনের একটা স্বীকারোক্তি তার বক্তব্যের মধ্যে দেখি। তিনি আগেও আমরা দেখেছি বিএনপির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টার কথা বলছেন ইত্যাদি। যেমন এখানে বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিরোধীদের আদালত ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলা। উনি কোর্ট ভুল করেছে সেরকম একটা কথা বলেছে, আশ্বস্ত করতে, সুপারিশ করতে বলা হয়েছিল, আলোচনা করতে বলা হয়েছিল, কিন্তু সরকার সেটা না শুনে বিচারের উপরে ছেড়ে দিয়েছে, এগুলো উনি ভুল দাবি করছেন। তবে এখানে তিনি জোর দিয়ে বলেন যে যারা সহিংস হয়ে উঠছে সেটার পেছনে একটা বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল। কাকে ইন্ডিকেট করছে আমরা বুঝতে পারছি, তার মা খুব ক্যাটাগরিক্যালি আমেরিকাকে দায়ী করেছেন, তো তারা বিদেশি যে গোয়েন্দা সংস্থা, আমরা আমেরিকার গোয়েন্দা সংস্থাকে দায়ী করছেন, এটা মনে করা যেতেই পারে। এখানে যথারীতি তা করেছিল এবং আমরা মনে করবো যে একই ধরনের আলাপ ভারতের কিছু বাংলাদেশ রিলেটেড লোকজন, আমরা যদি নাম করি, বাংলাদেশের হাই কমিশনার ছিলেন মিস ভিনা সিকরি, মিস্টার পিনাকরঞ্জন চক্রবর্তী, মিস্টার হর্ষবর্ধন শ্রীংলা, এরা ক্রমাগত মানে আমাদের দেশের মানুষ, আপামর মানুষ এত বিরোধী কিছু না, মূলত কিছু মানুষকে সিআইএ এবং আইএসআই পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তারা মিলে তাদেরকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বলে একটা ন্যারেটিভ ভারতে বিক্রি করার চেষ্টা হচ্ছে এবং সেই ন্যারেটিভ আমরা জয়ের মুখ দিয়ে দেখতে পাচ্ছি। সো এই সিনক্রোনাইজেশনটা, এই সিমিলারিটিটা আমরা খেয়াল রাখবো। মায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে মা চলে যেতে চায় নাই, তিনি চেয়েছিলেন যে একটা বিবৃতি দিবেন, ভিডিও বার্তা দেবেন, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ করবেন, কিন্তু এগুলো কিছু হয় নাই। এটা হয়েছে যে নিরাপত্তা বাহিনী তাকে রাজি করাতে সক্ষম হয়েছে যে তাড়াতাড়ি না করলে প্রতিবাদকারীরা, আন্দোলনকারীরা এসে হাজির হবে এবং তাতে তার নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, তাই তাকে সেভাবে রাজি করিয়েছে। এখন দেখি আমরা ইন্টারেস্টিং, তাকে প্রশ্ন করা হয়েছে এই জায়গাটা নিয়ে, আসলে মূলত কথা বলতে চাই ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখলাম, তিনি এভাবে বলেন, আমি আশা করবো, আমি তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের প্রতি তার বার্তা কি, তখন তিনি বলছেন, আমি আশা করবো ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। জায়গাটা আমি আবার পড়ি, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, আমরা এখনো জনপ্রিয় দল। তার মানে ভারতের প্রতি বার্তা পত্রিকা জানতে চেয়েছে, তার জবাব তিনি দিচ্ছেন 90 দিনের সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটায় বাংলাদেশের নির্বাচন। তার মানে ভারত যেন বাংলাদেশকে 90 দিনের মধ্যে নির্বাচন হয় সেই চাপ দেয়, এটা হলো এক। দুই হচ্ছে আওয়ামী লীগ যাতে তার প্রচারণা এবং যাবতীয় কর্মকাণ্ড করতে পারে সেই চাপও যেন দেয়, এবং কারণ তিনি নিশ্চিত যে তারা জনপ্রিয়তম দল এবং নির্বাচন হলে তার দল আবার জিতে ক্ষমতায় আসবে। এইসব পরের অংশগুলো ফালতু কথাগুলো বাদ দিয়ে আওয়ামী লীগ জনপ্রিয় না, তারা কি পাবে না পাবে, কিন্তু আমরা একটা জিনিস কি মেলাতে পারি, গত নির্বাচনের আগে যখন আমেরিকা সরকারকে চাপ দিচ্ছিল তখন ভারতের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন ছিল যে আসলে এই আলাপ আমরা অনেকে করেছি, ভারত যদি সরকারের সাথে পুরোপুরি থেকে যায় তাহলে আসলে উইল বি রিয়েলি ভেরি টাফ, কারণ ভারত এখানে যে পরিমাণ তার সফট পাওয়ার আছে সেগুলো ব্যবহার করে সে আসলে সরকারকে ক্ষমতায় রেখে দিতে পারে। তো ঠিক একই জায়গা আওয়ামী লীগ এখন ভারতকে আবার বলছে 90 দিনের বাধ্যবাধকতায় এই নির্বাচন নিশ্চিত করতে, কিন্তু আমরা একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারি, বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার আছে, মানে এই একটা অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সে সরকার ইটসেলফ কখনো এই সংবিধান ফলো করছে না, এবং আমাদের এই সংবিধানের আলাপ আমরা করবো, আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি আছে, মানে সংবিধান থাকুক না থাকুক আমরা পরবর্তীতে এটা আমরা পুরো নতুন সংবিধান লিখি বা এক্সিস্টিং সংবিধানও যদি আমরা রেটিফাই করি, আমরা রেখে দিই, আমরা পরবর্তীতে এটাকে আমরা রেটিফাই করে নিতে পারবো বা আমরা আমাদের সুপ্রিম কোর্ট থেকে এটা রেফারেন্সও নিতে পারবো। সুতরাং 90 দিনের মধ্যে নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নেই, উনি যে বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে এটা একেবারেই বাজে কথা। আর ভারতকে ডেকে আনা, তো আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই জানি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ক্ষমতা ধরে রেখেছে, এখন আবার ক্ষমতায় ফিরতে চাইছে ভারতকে আশ্রয় করে, ভারতকে
ভারতকে সাহায্যে নিয়ে পাশে নিয়ে, এবং ভারতেরও নানা কর্মকাণ্ড আছে যারা আমাদের এক্সিস্টিং যে অভ্যুত্থান হয়েছে সেটাকে তারা ওয়েলকাম করেনি, এমনকি এটাকে ডিস্টেবিলাইজ করার মতো নানা রকম পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে। এগুলো আমাদের সামনে খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে উঠছে। সুতরাং জনাব সজীব ওয়াজেদ জয় যত ভারতের সাথে কথা বলছেন, ভারত যত বাংলাদেশের অবস্থানের বিপরীত অবস্থান নিয়ে কথা বলছে, এগুলোকে আমরা এক সূত্রে মিলিয়ে ফেলবো, নিশ্চয়ই এটা মেলানো সম্ভব। সুতরাং ভবিষ্যতের বাংলাদেশে ভারতকেও যদি আমাদের সাথে ডিল করতে হয়, ভারতকে তার জায়গা থেকে এটা খুব স্পষ্ট করতে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল, সেটা তাদের ভুল ছিল। সেই ব্যাপারে তাদের অ্যাপোলজেটিক হতে হবে নতুন সরকারের সাথে, ভবিষ্যৎ সব সরকারের সাথে, আওয়ামী লীগ ছাড়াও যেসব সরকার হবে, শুধু এই অন্তর্বর্তী না, ভবিষ্যৎ যে কোনো সরকারের সাথে, সরকার এবং জনগণের সাথে তারা তাদের সম্পর্ক তৈরি করে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সম্মান করে সমুন্নত রেখে সম্পর্ক তৈরি করবে। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।